এটি সাম্প্রতিককালে মুক্তিপ্রাপ্ত অন্যতম শক্তিশালী একটি জম্বি মুভি। জম্বিগুলো শুধু উদ্দেশ্যভাবে ঘুরে বেড়ায় না, বরং তাদেরকে কেউ নিয়ন্ত্রণ করে এবং সুনির্দিষ্টভাবে লক্ষ্য করবে, তা আঘাত বা ধ্বংস করবে, যা এটিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছে। গল্পটি শুরু হয় একটি অদ্ভুত এবং ভয়াবহ হত্যাকাণ্ড দিয়ে। এক ব্যক্তি বাড়ি ফিরে এসে কিছু একটা অস্বাভাবিক টের পায়। বিদ্যুৎ নেই এবং মনে হচ্ছে যেন কেউ ঘরে ঢুকে সবকিছু এলোমেলো করে দিয়েছে। তার মনে হয় এটা হয়তোবা কোনো চোর, তাই সে হাতে বেসবল ব্যাট নিয়ে সাবধানে এগিয়ে যায় বাইরে দেখার জন্য। জানালার কাছে যেতেই হঠাৎ তার পিছনে একটি অদ্ভুত আকৃতি চলে আসে। বিপদ আজ করে সে সঙ্গে সঙ্গে ঘুরে আক্রমণ করে। হতবাক করার বিষয়, এই আক্রমণে লোকটির উপর কোনো প্রভাবই পড়ে না। পরের মুহূর্তে সেই রহস্যময় লোকটি পাল্টা আক্রমণ করে। তার শক্তি এবং গতি মানুষের চেয়ে অনেক বেশি। সে সহজে লোকটিকে ধরে ফেলে এবং সরাসরি তার গাড়ে কামড় বসায়। কামড় বসানোর সাথে সাথে লোকটির শরীরে বিশ্রী ফোঁড়া দেখা দেয় এবং সে মাটিতে পড়ে যন্ত্রণায় মারা যায়। কিন্তু ভয়াবহতা এখানে শেষ হয় না, কারণ আক্রমণকারী পালিয়ে যায় না, বরং তার নিজের শরীর পচতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যে সে একটি সম্পূর্ণ পচা লাশে পরিণত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে জানতে পারে যে খুনি 2 মাস আগে মারা গিয়েছিল। এতে সবাই হতবাক ও আতঙ্কিত হয়ে পড়ে, কারণ এর অর্থ হলো একজন মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে উঠেছে এবং মানুষ হত্যা করছে। কিভাবে এটি ঘটেছে বা এর পিছনে উদ্দেশ্য কি, তা নিয়ে পুলিশ টেনশনে পড়ে যায়। এদিকে একজন সাংবাদিক একটি রহস্যময় ফোন কল পান। ফোনকারী নিজেকে আসল খুনি হিসেবে পরিচয় দেয় এবং বলে সে সবকিছু প্রকাশ করতে প্রস্তুত, কিন্তু সে একটি সরাসরি সাক্ষাৎকার চায়। সে পরের দিন একটি পুনরায় সময় ও স্থানে দেখা করতে রাজি হয়। এই তথ্য পেয়ে পুলিশ সুযোগটি কাজে লাগে এবং খুনিকে দেওয়ার জন্য সাক্ষাৎকারের স্থানে একটি ফাঁদ পাতে। পরদিন লোকটি সত্যি এসে পৌঁছায় এবং সাক্ষাৎকার শুরু হয়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো সে নির্ভয় প্রতিটি প্রশ্নের উত্তর দেয়, এমনকি নিজের নামও প্রকাশ করে। এরপর সে একটি তথ্য প্রকাশ করে। সে দাবি করে যে একজন মানসিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যে মৃতদেহ নিয়ন্ত্রণ করতে পারে। সে আগের দিন খুনটা করেনি, বরং সে একজন মৃত ব্যক্তির লাশ ব্যবহার করেছিল। সে তাকে দিয়ে কাজটা নিজের নিয়ন্ত্রণ করেছিল। এর মানে হলো সে কোনো সাধারণ খুনি নয়, বরং এমন একজন যে মৃত্যুর পরেও মানুষকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। আর এটাই এই গল্পকে আরো বেশি বিপজ্জনক ও রহস্যময় করে তুলেছে। আজ এমন অদ্ভুত একটা কথা বিশ্বাস করা তাদের জন্য কঠিন ছিল, কিন্তু লোকটি বলল যে সে শীঘ্রই এটা বিশ্বাস করবে, কারণ সে এই সাক্ষাৎকারটি শুধুমাত্র একটি সতর্কবার্তা দেওয়ার জন্য নিচ্ছিল। সে পরিষ্কারভাবে বলল যে সে আরো 3টি খুন করবে, এমনকি সময়, স্থান ও লক্ষ্যবস্তু প্রকাশ করে দেয়। এই 3 জন ব্যক্তি একই ওষুধ কোম্পানির কর্মকর্তা ছিলেন, ডিরেক্টর কিম লি এবং চেয়ারম্যান পার্ক। সে আরো বলে যে এই হত্যাকাণ্ডগুলো থামাতে হলে চেয়ারম্যান পার্কের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সেই ক্ষমা আন্তরিক কিনা তা আজই নির্ধারিত হবে এবং পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচার করা হয়। এই বলে লোকটি হঠাৎ একটি ছুরি বের করে তাদের জিম্মি করে ফেললো, যাতে সে পালাতে পারে। পুলিশ যারা আগে থেকে সেখানে লুকিয়েছিল তাকে ধরার জন্য সঙ্গে সঙ্গে ছুটে গেল, কিন্তু তারা নিচের তলা হল ঘরে পৌঁছানোর সাথে সাথে এডিন লোকটির হাতে একটি অদ্ভুত চিহ্ন দেখতে পেল। ঠিক প্রথম খুনির সাথে যা ঘটেছিল। মুহূর্তের মধ্যে তার শরীর পচতে শুরু করলো এবং সে একটি লাশে পরিণত হয়। তখন সবাই বুঝতে পারল যে সে আসল খুনি নয়, বরং কারোর দ্বারা নিয়ন্ত্রিত একটি পুতুল। এখন প্রশ্ন ছিল, এই ভয়ঙ্কর শক্তি কোথায় থেকে আসতেছে এবং কেন কেউ একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। পুলিশ অবিলম্বে তদন্ত করতে শুরু করে। তারা জানতে পারল যে এটি ভ্যাম্পায়ার নামক একটি অন্ধকার আচার, যা ইন্দোনেশিয়ার একটি বিপজ্জনক গুপ্তবিদ্যা। এতে মৃতদেহকে নিয়ন্ত্রণ করার জন্য গুপ্তবিদ্যা চর্চাকারীর রক্তের সাথে তার নিকটবর্তী মাটি মিশানো হয়। এ ধরনের নিয়ন্ত্রিত দেহকে পুনরুজ্জীবিত দেহ বলা হয়। এদিকে খুনি কেন ওষুধ প্রস্তুতকারী সংস্থার উপর প্রতিশোধ নিতে চায় তা বোঝার জন্য তার দল সংস্থার নির্বাহীদের সাথে দেখা করে। চেয়ারম্যান পার্ক এখন পদত্যাগ করেছেন এবং সংস্থাটি তার মেয়ে চালাচ্ছে, তবে তারা কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেয় না। তারা শুধু জানে যে প্রথম শিকার একই সংস্থার একজন গবেষক ছিলেন। এতে পরিষ্কার হয়ে যায় যে খুনির লক্ষ্যবস্তু সাবধানে বেছে নেওয়া হয়েছে এবং এই হামলার পিছনে একটি গভীর রহস্য রয়েছে। পুলিশ তদন্ত করছে এবং একজন বন্দী একটি তথ্য প্রকাশ করে। একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা নতুন ওষুধ তৈরির জন্য মানুষের উপর খুব খারাপ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিল। টাকা লোভে বন্দীটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে 100 জনের বেশি লোককে সে সংস্থায় প্রলুব্ধ করে নিয়ে আসে, কিন্তু তাদের উপর চালানো বিপজ্জনক পরীক্ষা নিরীক্ষার ফলে তাদের মৃত্যু হয়। এখন এটা পরিষ্কার যে এই পুরো ঘটনাটি সেই পুরনো কেলেঙ্কারির সাথে জড়িত। কেউ সে মৃতদেহের প্রতিশোধ নিচ্ছে। খুনির দেওয়া সময়সীমা যতই গুনে আসতেছে, পুলিশ এবার সবকিছু নিয়ন্ত্রণ রাখার জন্য এবং আশির সংস্থার ভবনে করা নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছে। কিন্তু সময় যতই গুনে আসে, পরিকল্পনা অনুযায়ী আক্রমণ শুরু হয়ে যায়। আর জিন জো নিজ থেকে সরাসরি রিপোর্ট করছে। হঠাৎ সে ঘুরে দাঁড়ায় এবং ধূসর পোশাক পরা একটি জম্বিকে দেখতে পায়। তারপর এক নিমিষে একই রকম পোশাক পরা অসংখ্য জম্বি তাকে ঘিরে ফেলে। এরা সে একই লোক যারা প্রথম পরীক্ষায় মারা গিয়েছিল এবং এখন প্রতিশোধ নেওয়ার জন্য কারণ নিয়ন্ত্রণে চলে এসেছে। তাদের একটা লক্ষ্য, তাদের টার্গেট ডিরেক্টর কিমকে হত্যা করা। তাদের হাতে চিহ্নটি দেখা দেওয়ার সাথে সাথেই পুরো জম্বি বাহিনী একসাথে সক্রিয় হয়ে ওঠে। তারা কেবল তাদের টার্গেটকে চিনতে পারে এবং তার দিকে এগিয়ে যায়।
পুলিশ অবিশ্বাস্য পায়নি তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু এই জম্বিরা কারোর কথা শোনে না। গুলি ছোড়া হয় কিন্তু তাতে তাদের কোনো ক্ষতি হয় না, তারা পড়ে যায়। তারপর সঙ্গে সঙ্গে উঠে সামনে এগোতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই তারা সমস্ত নিরাপত্তা ভেদ করে বিল্ডিং এর ভিতরে ঢুকে পড়ে। একেবারে উপরে বসে থাকা ডিরেক্টর কিম ভয়ে জ্ঞান হারান। পুলিশ আর কোনো উপায় না পেয়ে বিল্ডিং এর আলো নিভে তাদের বাঁচানোর চেষ্টা করে। জরুরি লিফটের মাধ্যমে তাদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছিল। লিফটের দরজা বন্ধ হতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে জম্বিরা এসে পৌঁছায়। এটি কয়েক ডজন তলা বিশিষ্ট একটি বিশাল উঁচু বিল্ডিং, আর তাদের এত দ্রুত নিচে নেমে আসাটা নিচে এক ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু লিফটের ভিতরে থাকা মানুষগুলোকে দেখে জম্বিরা থেমে যায়, কারণ তাদের নামার জন্য আরো দ্রুত একটি পথ ছিল। পরের মুহূর্তে পুরো দলটি এমন ভাবে লাফিয়ে ওঠে যেন উপর থেকে কেউ ছুঁড়ে মারছে। এত উঁচু থেকে পড়ার পরও তারা খুব সহজের সাথে এবং সঙ্গে সঙ্গে উঠে আবারও দৌড়াতে শুরু করে। এদিকে পুলিশের পাহারায় কয়েকজন উদ্ধত কর্মকর্তা ভূগর্ভস্থ পার্কিং লটে পৌঁছাতে সক্ষম হয়, কিন্তু জম্বিরা সেখানেও তাদের পিছু নেই। ঠিক সময় আজিন তার গাড়ি নিয়ে এসে একটি জম্বিকে ধাক্কা দেয়, ফলে সবাই পালানোর সুযোগ পায়। সবাই দ্রুত গাড়িতে উঠে দৌড়াতে থাকে, কিন্তু আসল ধাক্কাটা আসে তখন তারা বুঝতে পারে যে জম্বিরাও গাড়ি চালাতে জানে। কাছাকাছি থাকা কয়েকটি ট্যাক্সিতে করে বেশ কিছু জম্বি তাদের পিছনে। রাস্তায় এক বিপজ্জনক দাওয়া শুরু হয়। জম্বিরা তাদের শরীরের সুযোগ নিয়ে নিজেদেরকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, কখনো আপনার সামনে ঝাঁপিয়ে পড়ে, কখনো আপনার পথ আটকে দিয়ে। আবে তারা অসাধারণ ড্রাইভিং দিয়ে বেশ কয়েকবার পালাতে সক্ষম হয়, কিন্তু টানেলে ঢোকার সাথে সাথে জম্বিরা তাদের ঘিরে ফেলে। তারা ট্যাক্সি থেকে বেরিয়ে এসে গাড়িটিকে আক্রমণ করে। তাদের আক্রমণ এতটা শক্তিশালী ছিল যে গাড়ির উইন্ডো শিল্ডে ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু জম্বিরা ভিতরে ঢোকার চেষ্টা করে, আরো গুলি চালায়, কিন্তু তাতে কোনো লাভ হয় না, যেন তাদের আর চালানো যাবে না। অনেক দস্তাস্তির পর তারা গাড়িটিকে সামনে টেনে আনতে সক্ষম হয়, কিন্তু একটি জম্বি ড্রাইভারকে আক্রমণ করে। গাড়িটি টানেল থেকে বেরিয়ে আসার সাথে সাথে ভাইরাসের প্রভাবে ড্রাইভার গাড়িটি থামিয়ে দেয়। পিছন থেকেও একদল জম্বি এসে হাজির হয়। হত্যাকারী পরিকল্পনা অনুযায়ী তাদের একমাত্র লক্ষ্য ছিল ডিরেক্টর কিম, তাই তারা তাকে গাড়ি থেকে টেনে বের করে ঘটনাস্থলে হত্যা করে। নিজেদের কাজ শেষ করে সব জম্বি গাড়ির ভিতরে বসে থাকা এক্সিকিউটিভ ডিরেক্টর লির দিকে এমন ভাবে তাকে যেন পুষ্করভাবে বলছে, এবার তোমার পালা। তারপর সব জম্বি হঠাৎ পৌঁছে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, যেন তাদের কাজ শেষ। এই আক্রমণে আরো আহত হয়। একটি জম্বি তার হাতে আক্রমণ করে, কিন্তু সৌভাগ্যবশত সংক্রমণটি খুব বেশি ছড়ায় না। লি বুঝতে পারে যে পরবর্তী লক্ষ্য সে। আতঙ্কিত হয়ে সে চেয়ারম্যান পার্কের কাছে যায় এবং খুনির অনুমতি অনুযায়ী তাকে সরাসরি ক্ষমা চাইতে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু পার্ক কোম্পানি ভবিষ্যতের কথা বলে সরাসরি প্রত্যাখ্যান করে। তবে লির অবস্থা দেখে তিনি বলেন যে তিনি তার মেয়ের সাথে এই বিষয়ে কথা বলবেন। লি যখন বাইরে আসে তখন সে পার্কের মেয়ের সাথে দেখা করে, যে এখন কোম্পানি চালায়। কেবল তখনই সে বুঝতে পারে যে আসল ক্ষমতা তার হাতে রয়েছে। ধীরে ধীরে সত্য বেরিয়ে আসতে শুরু করে। এই বিপজ্জনক মানব পরীক্ষাটি ছিল আরো বেশি টাকা কামানোর জন্য তারই একটি পরিকল্পনা। এদিকে পুলিশ আবার সে বন্ধুটির কাছে যায় যে তথ্যটি দিয়েছিল। এবার সে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে। সে ব্যাখ্যা করে যে পরীক্ষা অংশগ্রহণকারী সবাই মারা যাওয়ার পর একজন বিদ্যা ইন্দোনেশিয়া থেকে এসেছিল। তিনি বলেছিলেন যে তার মেয়ে একই কোম্পানিতে কাজ করত এবং হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। বন্ধুটি তাকে কোম্পানির একজন পরিচিত ব্যক্তির নম্বর দেয়, যিনি লোকগুলোকে নিয়ে এসেছিলেন। তবে এরপর সে যোগাযোগকারী ব্যক্তি বা 100টি মৃতদের কোনো চিহ্নই পাওয়া যায়নি। তদন্তে জানা যায় যে এই একই যোগাযোগকারী ব্যক্তি পরে একটি পুনরায় জীবিত লাশের ছদ্মবেশে সাক্ষাৎকারের জন্য এসেছিলেন। এতে এটা পরিষ্কার হয়ে যায় যে আসল পরিকল্পনা হলো সেই বৃদ্ধ ইন্দোনেশিয়ার লোকটি। এখন এই পুরো ঘটনাটি থামানোর একমাত্র উপায় হলো তাকে খুঁজে বের করা। এদিকে মৃত্যু গুণিয়ে আসায় পরিচালক লি নিজেই পুলিশের কাছে এসে সত্যটা প্রকাশ করেন। তিনি বলেন যে এই পরীক্ষাগুলো মানুষকে বাঁচানোর জন্য করা হচ্ছিল না, বরং একটি মারাত্মক জৈবিক অস্ত্র তৈরি করার জন্য করা হচ্ছিল। কিন্তু কিছু একটা ভুল হয়ে যায় এবং সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এখন নিজের জীবন বাঁচাতে তিনি সে সমস্ত লোকদের একটি তালিকা পুলিশকে দেন যাদের উপর এই পরীক্ষাগুলো চালানো হচ্ছিল, যাতে পুলিশ দ্রুত এই ভয়াবহ খেলার অবসান ঘটাতে পারে। হাওয়ায় চলে যাওয়ার কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে এই কালো জাদুর জন্য এমন জায়গার মাটির প্রয়োজন যেখানে মানুষ মারা গেছে। এই কারণে যাদের উপর পরীক্ষা করা হয়েছিল তারা সবাই পুরনো ওষুধ গবেষণা কেন্দ্রে মারা গিয়েছিল। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে সেই ইন্দোনেশীয় বিদ্যা নিশ্চয়ই সে জায়গায় গিয়েছিলেন। এটা বুঝতে পেরে তারা সবাই অবলম্বে পুরনো গবেষণা কেন্দ্রের দিকে রওনা দেয়। দুর্ঘটনার পর থেকে জায়গাটা বছর পর বন্ধ ও পরিত্যক্ত ছিল। ভিতরে ঢুকে তারা সাবধানে তদন্ত করে। তারপর তারা একটা ঘরে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। দেওয়ালে অদ্ভুত বড় বড় প্রতীক আঁকা, যা দেখতে ভয়ঙ্কর। মনে হচ্ছে যেন এগুলোর সাথে কালো জাদুর কোনো যোগসূত্র আছে। হঠাৎ তারা একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। দুইজন সেই শব্দ শুনে অনুসরণ করে, কিন্তু আস্তে আস্তে জিন তাদের পিছনে কিছু একটা গড়বড় টের পায়। পুলিশ অফিসার আকান তাকে বাঁচাতে সঙ্গে সঙ্গে এগিয়ে আসে, কিন্তু বিপদ এখন শেষ হয়নি। হঠাৎ আরো জম্বি এসে হাজির হয় এবং দুইজন পালাতে শুরু করে।
কিন্তু জুম্বিগুলো খুবই দ্রুতগামী। একটি জুম্বি আকাঙ্কে সজোরে ধাক্কা মেরে দূরে সরে ফেলে দেয় এবং তার গলা চেপে ধরে। ঠিক তখনই শেষ মুহূর্তে একটি মেয়ে দৌড়ে এসে তাকে বাঁচিয়ে দেয়। দেখা যায় সেই মেয়েটি আর কেউ নয়, তাদের ছোট বোন জিয়াওমি। ইন্দোনেশীয় বিদ্যাটির মতো সে একজন ওঝা। আসলে জিয়ামি আগে এক অশুভ আত্মা দ্বারা আবিষ্ট হয়েছিল এবং নিজেকে মুক্ত করার জন্য এই বিদ্যা শিখতে জাপানে গিয়েছিল। এর দ্বিতীয় পার্ট আমরা নিয়ে আসবো এবং এখানে মূল একটা বিষয় হচ্ছে একজন ব্যক্তি অনেক মানুষদেরকে গবেষণার প্রলোভন দেখিয়ে হত্যা করছে, যাদেরকে কিনা চারকি দিবে বলেছে, কিন্তু ভুল ওষুধের প্রয়োগের ফলে এখানে সবাই মারা যায়। কিন্তু এখানে ইন্দোনেশিয়ার একজন বৃদ্ধ লোক ছিল যার কিনা সন্তানও ছিল এই ভুল গবেষণার শিকার। সে খুবই রেগে যায় এবং যারা কিনা মারা গিয়েছিল তাদেরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে সেই সকল অপরাধীকে খুঁজে বের করা এবং তাদেরকে হত্যা করার জন্য। কিন্তু এই জম্বিদেরকে এমন একটা কমান্ডার দেয় যেন তারা সাধারণ মানুষের কোনো ক্ষতি না করে, যারা কিনা অন্যায় করছে শুধু তাদেরকে যেন হত্যা করা যায়। এটাই ছিল বিদ্যা লোকটির মূল উদ্দেশ্য। আর আমরা সচরাচর যে সকল জুম্বি মুভি দেখি সেই সকল জুম্বি মুভি থেকে এই জুম্বি মুভির গল্পটা খুবই এক্সপার্ট এবং খুবই বিপজ্জনক, কারণ তাদেরকে যদি একটা টার্গেট দেওয়া হয় তাহলে তাদেরকে শত বাধাও যেন থামাতে পারে না, তারা সেই লক্ষ্যে পৌঁছবে এবং তাদেরকে হত্যা করে ছাড়ে। আর আমরা এই গল্পে এই ভয়ঙ্কর জুম্বিদের তাণ্ডব লীলা আমরা দেখতে পেয়েছি, তারা তাদের লক্ষ্য পূরণের জন্য